যখন প্রথম ধরেছে কলি আমার। আচ্ছা অমর, হ্যাঁ বৌঠান। আরে পশ্চিমের কোণে একটা কুড়ে ঘর তৈরি করতে হবে। চমৎকার হবে বৌঠান। আর একটা ছোটখাটো ঝিলের মতো করতে হবে, তাতে হাঁস চলবে। সেই ঝিলে আমি নীল পদ্ম দেব, আর তার উপরে একটা শাঁখও করে দেবো। ছোট একখানে ডিঙি হবে কিন্তু অমর। মার্ভেলাস। ঘাট অবশ্য সাদা মার্বেলের হবে। বেশ, তো তাহলে একটা এস্টিমেট করা যাবে। তোমার ভূপতি দাদার থেকে চাওয়া চলবে না কিন্তু। বটে। কে দেবে? আমি দেব, সামান্য বরাদ্দ মাসোহারা আছে। তোমার দাদাকে নিমন্ত্রণ করে চমকে দেব। তা বলো দেখি কত টাকা লাগবে? অন্তত 1000 টাকা। কত? ওমা, হাসছোতে? বৌঠান, তবে কুড়ে ঘর খানেকে বাদ দাও। না না, সে কি? বেশ বেশ, তবে নীল পদ্ম বাদ। না, নীল পদ্ম আমার চাই চাই। তবে বড় ওই ঝিলখানাকেই বাদ দাও গো। কোনো খরচা করার দরকারই পড়বে না। সব মাটি হলো আমার তোমার সঙ্গে বুকে বুকে। আচ্ছা অমল, তার চেয়ে বরং এই নতুন নতুন গাছের চারা এনে এই বাগানটায় বসে। যেমন ধরো কর্নার থেকে চন্দন, সিংহল থেকে দারুচিনির চারা। আমি তো ভাবছিলাম বৌঠান, ওই মানিকতলার বাগানের মালিকে বলে যদি কিছু বিলিতি বেগুনের চারা। থাক, আমরা বাগানে কাজ নেই। এই বৌঠান, অচারু, এই রে মন্দা, তোরা কি করছিস বাগানে? কি বলবো বলো দেখি? বলো, পাকা আমরা খুঁজছি। পাকা আমরা খুঁজছি, পাঁচ যদি আমার জন্য আনিস। আমাদের আমরাতলার মিটিং চলছে মন্দা বৌঠান, বাগানে ঝিল কাটাবো। আমরা আনতে ভুলিস নে। তুমি ওকে কিচ্ছুটি বলতে পারবে না বলে দিলুম। অলরাইট, কিন্তু বলবো না কেন? ও কেবল রসিকতা করবে আর থেকে থেকে ও, তোমার বুঝি মন্দা বৌঠানকে ছাড়া আজকালের মন ভরছে না? তা যাও, তেনাকেই ডেকে এনে মিটিং করো।
মনে সুখে ঝিল কাটাও, হরিণ চড়াও। আমি কিছুটি বলতে আসবো। আরে আরে বৌঠান, রোসো রোসো, আমার রাগ করে না বৌঠান। বেশ বেশ, চলো বুঝিয়ে বলি আমার প্ল্যানটা। বৌঠান, বৌঠান ওইখানটায়, ওখানটায় একটা কুড়ে ঘর হবে, আর ঠিক তার উল্টো দিকে ওইখানটা, বৌঠান ওইখানটা, ওখানটা একটা ঝিল, মস্ত মস্ত বড় ঝিল, আর ঠিক তার মাঝখানে এইখানে বৌঠান, বৌঠান এখানটায় হরিণ চড়বে, কত কত হরিণ। অমল, অমল, তুমি যদি লিখতে পারতে তো বেশ হতো। কেন বলো তো? তোমায় দিয়ে তোমায় দিয়ে এমন একখানা গল্প লেখাতুম, যে গল্পে আমার এই বাগানের কথা থাকতো। ওইখানে হরিণের দল, আর ওইখানে ঝিল, আর আমরা দুজন ছাড়া সে কথা কেউ জানতো না। তুমি তুমি একবারটি চেষ্টা করে দেখো না, ঠিক পারবে। বুঝলো, হুম কিন্তু বৌঠান হুম ধরো যদি পারি, হুম তাহলে কি দেবে? কি চাও? আমার মশারির চালে আমি নিজে হাতে লতা এঁকে দেবো, সেইটি তোমাকে নিজে আগা গোড়া রেশম দিয়ে কাজ করে দিতে হবে। হাসছো যে বড়? তোমার সবেতে বাড়াবাড়ি, মশারির চালে আবার কাজ। ওই যে তোমাদের ভুল বৌঠান, লোকে ভাবে এই মশারি পদার্থটির কোনো সৌন্দর্যই নেই। আরে বাবা, যদি কুৎসিতি ভাবো তো তাকে একটু সুন্দর করার আয়াস করো না কেন? আচ্ছা বেশ, সে না হয় করা যাবে, কিন্তু তুমি আগে লেখো তো। কি মনে করো আমি লিখতে পারি না? তার মানে তুমি নিশ্চয়ই কিছু লিখেছো। কই কই দেখাও দেখি। সে এমন কিছু নয় বৌঠান। না দেখাও আচ্ছা বলছি। আচ্ছা, বেশ আরেকদিন হবে। না, শুনবো না সেদিন, আজই শুনবো। যাও যাও, আমি বলছি বৌঠান, যাও। কলি আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার। কই কই দেখি দেখি। তোমার তো আবার মনমথ দত্তের মতো অর্বাচীন লেখকের লেখা পছন্দ। পছন্দ, তাতে তোমার কি? তুমি আগে পড়ো তো। আমার এই খাতাখানা নেই লেখা। হেসো না কিন্তু, অবশ্য হাসলে আমার কিছু যায় আসে না। শোনো, হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমায় স্পর্শ করে নাই। সূতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাট পত্রের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। তুমি আবার লিখতে পারো না? অমন পান করল প্রথম সাহিত্যের মাদক রস। আমি ছিলাম নবীনা সাকি, রসনা ছিল নবীন, এবং তা বিকালের আলোক ছায়ায় রহস্যময়। পৃথিবীর ইতিহাসে মানব মানবীর সম্পর্কের বোঝাপড়া আর অবুঝ হাহাকার ঘুরে বেড়ায় আমাদের মেট্রোপলিসে, অর্কুটে, ফেসবুকে। দাম্পত্যে তৃতীয় ব্যক্তির মুখ ঘষা কাঁচের ভিতর দিয়ে দেখা হলো বারবার। আর আমার বিচরণ ভূমি এই বাগান আর ওই দোলনার সামান্য ভ্রমণে যা স্থির বিন্দু হতে ছুটে যায় এদিকে এবং ওই দিকে। ভূপতিও অমন শুয়ে আছে, মধ্যখানে চারু স্যান্ডউইচ। দিন রাত ওই একখানি কাগজ নিয়েই ব্যস্ত। এই যে চারু, এসো বসো, বলো কি বলছো।
এখনো কাজ শেষ হলো না তোমার? না, এই বাজেট অধিবেশনের উপরে একখানি লেখা, বুঝলে? ওসব হিসেবের লেখা, ওতে রসকস নেই। তা এসব লেখায় পাঠকের চোখ খুলে আমি তো কবিত্ব পারি না, বুঝিও না। কেন বোঝো না বলো দেখি? বেশ, সব পড়ে থাক তাহলে। বাস্তবিক কি আমি তোমার দিকে মনোযোগ দেওয়ার সময় পাই না চারু, বড় অন্যায় করি। তা তোমার ওই অমল মাস্টার নেই আজ? তাতে কি সামান্য টিউটর পেয়েছো নাকি? বলো কি, তোমার মতো বউঠানকে যদি পড়াতে পারতো। থাক থাক, তুমি আর বলো না। স্বামী তো হয়েছো, হুম, কই একদিনও তো পড়ালে না। বেশ বেশ বেশ, তোমার ওই বইপত্রগুলি আনো দেখি, কি পড়ো একবার দেখে নি। ঢের হয়েছে, এখনই এখনই লিখেছি পড়ে দেখো দেখি। এখন না, মানে একটু পরে। না এখনই। দাও দাও। বাহ, সরুরহ পত্রিকা, আষাঢ়ের চাঁদ, শ্রী অমলকান্তি। অমল, আমাদের অমল? আবার কে? বলো কি, এ তো বেশ বড় লেখা। জানো, সম্পাদক নবগোপাল বাবু অমলের এই রচনাটি পড়ে তাকে বাংলার রাস্কিন নাম দিয়েছেন। বেশ লিখেছে। পড়বে তবে বলবে তো বেশ। দাও দেখি, আমি পড়ছি। এই দেখো, লিখেছে, আজ কেন আষাঢ়ের চাঁদ সারা রাত মেঘের মধ্যে এমন করিয়া লুকাইয়া বেড়াইতেছে, যেন স্বর্গলোক হইতে সে কি চুরি করিয়া আনিয়াছে, যেন তাহার কলঙ্ক ঝাঁকিবার স্থান নাই। চমৎকার, তাই না? হুম 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 হুম, সম্ভব। সম্ভবত কেন, এই দেখো না, আরো লিখেছে, লিখেছে, আজ তাহার হাসিখানি শিশুর স্বপ্নের মতো, প্রিয়ার স্মৃতির মতো, সুরেশ্বরী সূচির অলক বিলম্বিত মুক্তার মালার মতো। দেখো চারু, তোমার এসব ওই স্বপ্ন স্মৃতি আমি ঠিক ঠাহর করতে পারিনি চারু। তবে তুমি কি বোঝো? আমি সংসারী লোক, আমি মানুষ বুঝি। মানুষের কথা বুঝি এসব লেখার মধ্যে নেই। বাণী লেখে। দেখো, মানুষ যখন সশরীরে বর্তমান, তখন বানানো কথার মধ্যে তাকে খুঁজে বেড়াবার কি দরকার? এই যেমন আমি তোমাকে বলছি, তার জন্য কি ওই মেঘনাথ বধ কিংবা ওই কি বলে ওই কবি কঙ্কন চণ্ডী আগাগোড়া পড়বার দরকার আছে? এত অনর্গল কথা যে বানিয়ে বলা যায়, সত্যি আমি মাথা ফুটে মরলেও পারতাম না। দেখো, অমলের পেটে যে এত ক্ষমতা ছিল, কাকে জানতো বলো? দাদা, দাদির প্রুফগুলো একটু দেখে দাও না। হ্যাঁ, এই যে অমল, এসো, বসো। না না না, তোমাকে এইসব প্রুফ দেখার শুকনো কর্ম সঁপে দেওয়া আমার একেবারেই উচিত হয়নি। সর্বনাশ, এসব দাদার হাতে কে দিলে? কি আবার তোমার বউটা? দেখো অমল, তুমি যতই লেখো না কেন এই আষাঢ়ের চাঁদ কি বলে ওই ভাদ্র মাসের পাকা তাল, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি কারো স্বাধীনতায় হাত দিতে চাই না, কিন্তু আমার স্বাধীনতায় কেন হস্তক্ষেপ? বুঝলুম না দাদা। বুঝলে না? তোমার বউঠান আমার না পড়বার স্বাধীনতা কেড়ে দেবেন দেখছি। তোমার এই লেখাগুলি আমাকে না পড়িয়ে ছাড়বেন না। এই কি অত্যাচার বলো দেখি। তা আমি কি জুলুম করেছি নাকি? নইলে দাদা বলবেন কেন? না না বৌঠান, তুমি এমন করবে জানলে আমি মোটেই লিখব না। তোমার ভাইটির একটি বিয়ে দাও, তাতে আর লেখা পড়বার উপদ্রব কাউকে সইতে হবে না। বড় শেয়ানা, কাজের বেলায় কোনো দায় নেবে না, যত কবিত্ব ওর ওই লেখা। তোমরা প্রুফ দেখো, আমি যাই। এই দেখো অমল, দাদা, চারুর বেশ সাহিত্যে ঝোঁক আছে। মাঝে মাঝে বউঠানকে ওই ওয়ার্ডসওয়ার্থ কিংবা ওই টেনিসন থেকে তর্জমা করে শোনাও না কেন? বেশ। তবে দাদা, বৌঠানও কিন্তু বেশ বুদ্ধিধর। উনি চেষ্টা করলে নিজেই লিখতে পারবেন। আর আর বেশ কল্পনা শক্তিও আছে দাদা। এটা ঠিক বলেছ। স্ত্রী লোকের মধ্যে কিন্তু এমন দেখা যায় না। পুরুষ মানুষের মধ্যে কম দেখা যায়।
তার সাক্ষী আমি। বেশ বেশ, যদি তুমি বৌঠানকে গড়ে তুলতে পারো তাহলে তোমাকে পারিতোষিক দেব। কি দেবে শুনি? দেব হুম। উম, হুম তোমার বৌঠানের একটি চুড়ি খুঁজে এনে দেবো। ব্যাস, আবার তাকে নিয়ে পড়তে হবে। আচ্ছা দাদা, হ্যাঁ। সারা জীবন কি গড়ে তুলতেই কাটাবো? হ্যাঁ হ্যাঁ, সে কখন থেকে অপেক্ষা করে আছি কখন ফোন আসবে। না, ছটা ছটা পাঠালুম মেসেজ। কোথায়? ট্রেনে? খুব ব্যস্ত? পাশে বুঝি আছে বউ? না না অমলকান্তি, তুমি ভুলে যেও না, তোমাকে নিয়ে লেখা হলো ডাকঘর। নীরেন্দ্রনাথ লিখলেন অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। তুমি তুমি এক প্রবল উচ্চারিত নাম, স্বপ্নের সমার্থক। তাই তাই বলছি যে তোমার ভনিতার কোনো প্রয়োজন নেই, শুধু এটুকু জানাও যে ঠিক আছো তো। আসলে আসলে এইসব ভালোবাসা কেমন জানো তো, স্বামীকে মনে হয় ভরার জল আর প্রেমিককে ঝর্ণার কলধ্বনি। জানি জানি, শুধু স্থানের পার্থক্য, দেখবার চোখের পার্থক্য। না না, বসেছিলাম এই জানালার ধারে। বস ডাকবেন এক্ষুনি, একটা ক্লায়েন্ট ভিজিটে যেতে হবে। আসলে একটা প্রোগ্রামিং ক্লায়েন্টের তেমন সুবিধা লাগছে না, তাই দ্রুত একটা ব্যবস্থা তো নিতে হবে। হুম হুম আমার বসটিও বেশ চিকন মেজাজ, বয়সে তরুণ, পরিমিত মদ্যপান, মাঝে 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 বন্ধুর মতোই রাখেন ঘাড়ে হাত। অমল অমল এসবের মধ্যে দিয়েই চলছে জীবন। মাঝে মাঝে বেজে ওঠে তোমার ফোন, ওটুকুই মুক্তি, বা মুক্তি ভেবে মরি আমি। আমি চারু, ওটুকুই এই নিয়মিত ছন্দে ঘেরা সামান্য জীবনে পাগল বাড়াতা। এই অমল, অমল একদিন দেখা করো না, সিটি সেন্টারে, না আইনক্সে, কিংবা কিংবা বারিস্তার কফি টেবিলে। হ্যাঁ অমল, অমল। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নির্জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গামছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে। বুঝেছো ঠাকুরপো, তুমি কিন্তু এখন বেশ বড় লেখক হয়েছে। বুঝলে কি করে মন্দা বৌঠান? ওমা, সভা সমিতিতে ডাকা আসছে, সম্পাদকের ঘর থেকে নোটিশে বসে থাকছে, নানান সভায় সভাপতি হবার জন্যও ডাকছে। আমি তো দেখছি মন্দা বৌঠান, কয়েকদিন ধরে চাকর বাকররাও একটু খাতির যত্ন শুরু করেছে। তা আমিও তো যত্ন করি, রোজ তোমার পানির ডিবিটা কে ভরে দেয় শুনি? তবে কি না, আগে আমি তোমাকে তেমন উঁচু নজরে দেখতাম না। রাগ করলে গো ঠাকুরপো? কেন বলো দেখি? আমি আর আমার স্বামী তো এ সংসারে আশ্রিত। আমিও তো তাই। একজন আশ্রিত যে অন্য আশ্রিতকে দেখতে পারে না ঠাকুরপো, এখন আমার সেসব রোগ গিয়েছে। তুমি একটা নিশ্চিত অধিকার লাভ করেছো, আমিও তোমাকে নতুন চোখে দেখছি। বাহ, না একটা পান দাও। হ্যাঁ না, পান। এই যে অমল, ওই এসে হাজির অমনি। পান খেতে এসেছে বুঝি? হ্যাঁ, তা কেন, নতুন লেখা কিছু লিখেছে, সেসব পড়ার জন্যই এসেছে। ও, আমি তবে যাই। ওমা যাবে কেন, বসো। না তো ঠাকুরপো, কিছু একটা করো, তোমার পড়া শুনতে আমার বেশ লাগে। ওই কমলাকান্তের দপ্তরের একটা সমালোচনা লিখেছিল। পড়ো না, পড়ো। হ্যাঁ হ্যাঁ, পড়ি। বঙ্কিমবাবু লেখা সমালোচনা কি সবাই বুঝতে পারবে? হলেমি বা মুখ্য, তবু শুনলে কি একেবারেই কিছু বুঝতে পারিনি? বেশ তো, পড়ছি।
বঙ্কিমী প্রহসন ভাষার সুচিন্তিত ভাবসমূহ বাবা তুমি না একদিন আমলে লেখা শুনবার সময় ওসব ছাই পাশ বুঝি নে, আমার কেমন ঘুম পায় এসব বলে উঠে চলে গিয়েছিলে আমার ঘর থেকে। তখন আমার বোধভাসী ছিল না, সেরকম কিছু বুঝতুম না। আর তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করতে যেন মনে হতো আমি একটা আপদ। এখন আমার সে অবস্থা নেই। না ঠাকুরপো পড়ো। হ্যাঁ পড়ি। বঙ্কিমী প্রহসন ভাষার সুচিন্তিত ভাবসমূহ কমলাকান্তের অমল রুদ্র বা- অমল লাইব্রেরি থেকে একখানা বই এনে দেবে বলেছিলে আজ। আজ আজ তো নয়। আজই তো, তুমি ভুলে গেছো। মা ভুলবো কেন? তুমি বলেছিলে শুক্রবার আনতে, সেটা বলেছিলে গতকাল। গতকাল সোমবার ছিল, অর্থাৎ অর্থাৎ আজ মঙ্গলবার, তাই বলছিলাম। থাক, আমি পরেশকে পাঠাচ্ছি লাইব্রেরিতে। পরেশ, পরেশ, বৌঠান, বৌঠান। পরেশ। মাঝে মধ্যে এমন কাণ্ড করেন। তুমি যাও ঠাকুরপো, চারু রাগ করেছে। আমাকে লেখা শোনালে মুশকিলে পড়ি। নানা মন্দা বৌঠান, তা হয় না। আর আর কিসের মুশকিলে পড়বো আমি? না 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 না, কোনো মুশকিল নেই। তুমি শোনো, বঙ্কিমী প্রহসন ভাষার সুচিন্তিত ভাবসমূহ কমলাকান্তের আমার রুদ্র- মাথা খাও ঠাকুরপো, পড়ুন। আমরা আশ্রিত, এই কথাটা ভুলে থাকার যে জন্যই ভাই। যাও ভাই, তুমি যাও। মায়াবিনী, কুহকিনী মন্দা। মন্দা কি সত্যি আমাকে উৎসাহ দেয়? সত্যি সাহিত্য আলোচনা করে? কখনো না, কখনো না। মন্দা অমলের মতো সরল যুবককে মুগ্ধ করার জন্য জাল বিস্তার করেছে। আমি ছাড়া কে বিপদে অমলকে রক্ষা করবে? অমলকে বুঝিয়ে বলবো? না না, বলে যদি বিপরীত হয়। মন্দার স্বামী আমার দাদা, নিতান্ত ভালো মানুষ তিনি, এসব দেখেও দেখেন না। কিন্তু কিন্তু আমি কি করে স্থির থাকি? আগে তো তুমি বেশ ছিলে অমল, যেই না লিখে নাম করতে শুরু করেছো অমনি সব বাইরের পাঁচজন লোক ঝাঁপ দিয়ে পড়েছে। কি তোমার লেখার মূলে বলো? আমি না ওই প্রেতিনী মন্দা? কি দুঃখ নেই যে অমলকে লিখতে বলেছিলাম। এখন সে পাঁচজনের আদরের স্বাদ পেয়েছে, একজনকে বাদ দিয়ে তার কি ভাসবে যাবে? না না, আমি স্পষ্ট বুঝতে পারছি আমার হাত থেকে পাঁচজনের হাতে পড়লে অমলের সমূহ বিপদ। সে এখন লেখক, আর চারু তার পাঠক, এবং একমাত্র। এর মধ্যে আর কারো আশা চলবে না, কারো না। অমন সরল দাদা বেচারা, আর মন্দা মায়াবিনী। বলবার মতো ভাষা, মানুষের ভালোবাসা পাইনি কোনোদিন। পাগলিনী, তোর জন্য এই পুরুষ জীবন। এ কথা লিখে বিপন্ন পুরুষ চলে যায় যুক্তি ও খ্যাতির সন্ধানে। ও পাগলিনী, ঘুরে মরো, ঘুরে যায় চাকা। ও পাগলিনী, নিভে যাও একা। দীপশিখা, কাকে চাও? কেন চাও? কার জন্য মেয়ে জন্ম তোর? স্পন্দনে স্পন্দন জাগে, অপেক্ষায় আছি কবে আসে শেষ চিতচোর। এ যেন এক বোকামির
ছন্দময় পা ফেলা পা তোলা, কেউ যেন আমার নয়, কারোকে ঘিরে প্রেমের শৃঙ্খলা জমে ওঠে না কোনোদিনই। ভাবি ভাবি এসব প্রেমিক ফুল স্টপ হও জীবনে আমার, কিন্তু দুজনেই ঝরে যায় দুজনার মন থেকে। দোষারোপে, অভিমানে, তিক্ত গানে ভরে যায় নারীর ভুবন। চারু লেখে, চারু শুধু লেখে, যখন সে জানে না কোন দিলের অচরিতার্থতার গান। ও মানে কি, আমার খাতাখানা নিলে কেন? একটু পড়ে নি বৌঠান। আমার খাতাখানা দাও বলছি। বৌঠান কতগুলো লিখেছো? আমার এই লেখা পড়ে তোমার কি হবে শুনি? খুব হবে। আমার খাতাখানা দাও না বলছি। না না দেবো না। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা এই নাও। আরে অমল, না 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 দেবো না। দেবো না বৌঠান, দেবো না। দেবো না বৌঠান। আচ্ছা আচ্ছা এই নাও, এই বৌঠান। তোমার সঙ্গে প্রাণে কাহারে জড়াতে চাহে দুটি বাহুলতা, কাহারে কাঁদিয়া বলে যেও না যেও না, কেমনে প্রকাশ করে ব্যাকুল বাসনা, কে শুনেছে বাপু? আমার আমার লেখাখানা পড়বে না? আমার জোর করে কেড়ে নিলে যে বড়। পড়বো তো। চমৎকার, চমৎকার হয়েছে। ছাই, দাও খাতাখানা। কপি করে রাখবো, কি জন্য? মাঝে মধ্যে পড়বো। দাদাকে একবার। না অমল, সেটি হবে না, তাকে দেখানো চলবে না। দাদা যে কি খুশি হতেন। বাহ বাহ, অনেকগুলো লিখেছো তো। শ্রাবণের মেঘ, চাঁদ, শেফালি, বউ কথা কও। অমল, অমল, আমি যাই লিখতে যাই সে যেন তোমার মতন হয়ে ওঠে। আমার এই শ্রাবণের মেঘ, তোমার আষাঢ়ের চাঁদের এপিঠ ওপিঠ। অমন হয় বৌঠান, ওতে দোষ নেই। আচ্ছা আচ্ছা, এই যে কালীতলা বলে যেটি লিখেছো, আমার ছেলেবেলার গ্রামে ছায়া অন্ধকার ঘেরা পুকুরের ধারে একটি কালী মন্দির ছিল। বেশ, শুনিতাম মাতা ঠাকুরানী জাগ্রত, অনেক গল্প প্রচলিত ছিল। ঠাকুমার কোলে শুইয়া দেবীর কত অলৌকিক কাহিনী শুনতাম। সেই ছায়াচ্ছন্ন সাঁঝ বেলায় বরদালানের এক কোণে ঠাকুমার বিছানো কাঁথায় শুইয়া। ওসব একেবারে গেয়েও লেখা। মোটেই না। কি বলছো? এটি আদর্শ। আমাদের লেখায় কেবল বাগাড়ম্ব, কিন্তু তোমার লেখা, তোমার লেখা স্বচ্ছ, সরল, সুন্দর। হয়তো না বুঝে লিখেছ, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে এসেছে বলেই এর ভাষা অকৃত্রিম, অনেকটা অনেকটা পল্লী বালিকার সৌন্দর্যের মতো। অমল, অমল, চলো না তাহলে একখানা কাগজ বার করি। খরচ? 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 হাতে লেখা কাগজ করব। তোমার আর আমার ছাড়া কারো লেখা বেরোবে না, আর আর কাউকে পড়তে দেওয়া হবে না। মানে? একখানি কপি দিতে হয় হাতে লেখা পত্রিকার,
একবার একবার তুমি পড়বে, আর একবার আমি পড়বো। বেশ তো, দেখা যাক। আর আমাদের এই কাগজ ছাড়া তুমি কিন্তু কোথাও লিখতে পারবে না, বলে দিলাম তোমার। তাই কি হয় নাকি বৌঠান? কাগজের সম্পাদকরা মেরেই ফেলবে। ও, আমার হাতে বুঝি আর মার নেই? অমল, অমল, এই কাগজের নাম হবে অমল সকাল। না না বৌঠান, এই কাগজের নাম হবে চারুপাঠ। অধরের কানে যেন অধরের ভাষা, দোহা হৃদয় যেন দোহে পান করে। গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা তীর্থযাত্রা করিয়াছে অধর সঙ্গমে। তুমি সাধ করে নাথ চারু, চারু, এই যে চারু, এ কি কাণ্ড! কি হলো কি? একেবারে অভিভূত হয়ে গেছি যে চারু, করেছো কি? ও মা, এত উত্তেজিত হয়ে গেলে কেন? তার উপরে এই বাগানে চলে এলে। আরে বাবা, তুমি বামাল শুদ্ধ গ্রেফতার। এই নাও সররূহ পত্রিকা, তোমার লেখা কালীতলা, নিচে চারুবালা দেবী। এইসব কি কাণ্ড? অমল, অমল এসব কাণ্ড করেছে? আমাদের হাতে লেখা কাগজের থেকে লেখা নিয়ে আমি এসবে বিন্দু বিসর্গ জানি না। বেশ করেছে, বোঝা গেল যে অমল তোমাকে না জানিয়ে তোমার এই লেখাটি সম্পাদককে প্রেরণ করেছে এবং রচনাটি চমৎকার মর্যাদা লাভ করেছে। দেখো চারু, আমি কিছু বুঝি বা না বুঝি, এই দেখো বিশ্ববন্ধু সাময়িক পত্রে যিনি হাল বাংলা লেখার ঢং নামে প্রবন্ধটি লিখেছেন, তিনি কি লেখা চিনতে ভুল করেছেন বলে ভাবছো? কি বলছো কি দাও দেখি? দোলনায় দুলতে দুলতেই শোনো না কেন? এই দেখো, এইখানে অমল ও মন্মথ দত্তের লেখার মুন্ডুপাত করেছে। লিখেছে তাদের রচনা জড়তাযুক্ত, কেবলমাত্র অকারণ গ্রামভারী তৎসম শব্দের প্রয়োগ। আর নবীনা লেখিকা চারুবালার সরলতা, সরসতা এবং চিত্র রচনা নৈপুণ্যের বাহবা বাহবা। আরো লিখেছে যে এই রকম রচনা প্রণালীর অনুকরণ করলেই একমাত্র অমল কোম্পানির নিস্তার, নইলে তারা যে সম্পূর্ণ ফেল হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একেই বলে কুরুমারা বিদ্যে। যাই যাই, কথাটা বন্ধুদের গিয়ে বলি। দারুণ দারুণ কাণ্ড। দারুণ। ও, আমাকে বিস্মিত করে দেওয়া। কি ভেবেছি কি অমল? আমার এখানে লেখা চাপিয়ে আমাকে দয়া করবে? কই, একবারও তো নিজে এসে দেখালি না? নাকি সমালোচনায় আঘাত পেয়েছে? কি দরকার ছিল আমাদের হাতে লেখা কাগজের থেকে লেখা নিয়ে অত বড় পত্রিকায় পাঠানো? চমৎকার। আমাকে গাল দিয়ে তোমায় প্রশংসা করা হয়েছে বলে দেখছি তোমার আর চৈতন্যই নেই। মূর্খের সমালোচনা করে তুমি নিজে কেবল গুরুর চেয়ে মস্ত ভাবছো। তোমার উচিত ছিল নাকি
লেখাটা টুকরো টুকরো করে ছিঁড়ে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া? মন্দা বোঠান, বাবা, না চাইতেই দেখা পেলি। এসো এসো, বসো। মন্দা বোঠান, আমার নতুন লেখা দু একটা শুনবে? সে কি আর আমার অসাধ ঠাকুরপো? কিন্তু আমাকে লেখা শোনালে কে কোথা থেকে রাগ করে বসবেন? তুমিই বিপদে পড়বে। কে বিপদে পড়বে? রাগই বা কে করবেন? কেন করবে? শোনো, তুমি শোনো। হায় নদীর স্রোত, হায় যৌবন, যে পথে স্মৃতির স্বর্ণমণ্ডিত উপল খণ্ড ছড়াইয়া আসো, সে পথে আর কোনোদিনই ফিরিয়া যাও না। মানুষের মনই কেবল পশ্চাতের দিকে চায়। ওই তোমার বৌঠান দেখে গেলেন না, বিপদ সামলাও। এ কি দৌরাত্ম! আমি কি তার কৃতদাস? তাকে ছাড়া অন্য কাউকে লেখা শোনাতে পারবো না? এ কি ভয়ানক জুলুম! আমার অপেক্ষা ছিল তোমার জন্য অমল। ভেবেছিলাম তুমি আসলে ভীষণ বকাবকি করবো। সময় চলে গেল বলে বুঝতে বেরোলাম। মন্দার দরজার কাছে গেলাম চুপি চুপি। তুমি এসব কি করছো? মন্দা কোনোদিনই এই সকল কথার অর্থ বুঝতে পারবে না। আর তুমি কিনা নিতান্ত নির্বোধের মতন ওকে এইসব কথা পড়িয়ে তৃপ্তি লাভ করছো। আমার সকলে বসে আছি সর্বনাশে আশায়। আমি তার লাগে চেয়ে আছি। পথে যে জন ভাষা, আমার সকল বসে আছি। যে জন দেয় না দেখা, যায় যে দেখে ভালোবাসে, আড়াল থেকে আমার মন মজেছে। সেই গভীরে গোপন ভালোবাসা। আমার সকলে বসে আছি। চারিদিকে গভীর সংকট। এত অর্থ যে কোথায় যাচ্ছে তার ফল পাইনি। কোনো হিসেবেই আমি মেলাতে পারছি না। কাগজখানা মনে হয় বন্ধ করেই দিতে হবে।
চারু, তোমার কাছে একটু বসতে এলাম। এ কি? অন্ধকারে একলাটি বসে আছো, কি হয়েছে চারু? কি নালিশ করবো? শুনলে তোমরা হাসবে তো। যে অমল তার লেখা আমাকে না পড়িয়ে মন্দাকে, এর কোনো অর্থ হয় না। আমি কি তোমার মনে কোনো আঘাত দিয়েছি? জবাব নাই গো, জবাব নাই। আমাকে তোমরা নিষ্কৃতি দাও এখন। বুঝেছি, দিনরাত কাগজ নিয়ে থাকি, তোমাকে সময় দিতে পারিনি। এবার থেকে আর কাগজ নিয়ে থাকবো না চারু। সে কথা নয়, তবে থাক। না, তোমাকে বলতেই হবে। এই নিয়ে তুমি আবার বাড়াবাড়ি করতে পারবে না বলে দিল। বেশ, করবো না। মন্দার ভাবগতিক সুবিধার না, কেন? বুঝো না জানো, ওকে এখানে রাখতে আমার আর সাহস হয় না। সে কি, সে তো তোমারই পিস্তুত দাদার স্ত্রী, বেশ সঙ্গী তোমার। ছাই সঙ্গী সে আমার। হুম, সঙ্গীন অবস্থা। তা করেছে কি সে? ঘরের খবর তো কিছুটি রাখো না। বেচারা দাদা, তিনি কখন খেলেন, কি খেলেন, কোথায় গেলেন, মন্দা তার কোনো সংবাদ রাখে না। অথচ 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 অমলের পান থেকে চুন খসলে সে একেবারে অনর্থ করে বসে। ব্রজ, ব্রজ, ঠাকুরপুর খাওয়া হয়ে গেল, এখনো পান নিয়ে গেলি নে। কি সন্দেহ গো তোমার মনে চারু? অমলের সঙ্গে এমন ভাবে চলে যে দেখলে লজ্জা হয়। এসব বেহায়াপনা আমি আর বরদস্ত করবো না বলে দিলুম তোমায়। পাগল একেবারে, এই নিয়ে আর ভাববার নেই। উমাপদ ময়মনসিংহে আইন ব্যবসা করতে যাবে, মন্দাকেও সঙ্গে নিয়ে যাবে বলেছে। দেখি কি লিখেছ নূতন। থাক, ও তোমার পছন্দ হবে না। এই দেখো, একেবারে স্থির হয়ে শুনবো, ঠাট্টা করবো না। এমন স্থির হয়ে থাকবো যে ভ্রম হবে বুঝি ঘুমিয়েই পড়েছি। ভূপতি, ভূপতি, আসছি। এসো। তুমি আমায় খবর করেছিলে না? হ্যাঁ, ভীষণ বিপদে পড়েছি। ব্যস্ত বুঝি? হ্যাঁ, ময়মনসিংহ থেকে তাড়া দিচ্ছে, গোছানো চলছে। সে বেশ, কিন্তু এদিককার সব কাগজপত্র? এদিককার সব কাগজপত্র তো সারা আছে ভাই। হ্যাঁ, সেসব হিসেবে একরকম সারা আছে বটে, কিন্তু কাগজওয়ালার কাছ থেকে একটা উকিলের চিঠি এসেছে। লিখেছে 2700 টাকা পাও। তা সে টাকা তো কবেই তোমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি উমাপদ, আর সে দেনা ছিল 400 টাকার মতো। এখন বেশি টাকার কথা কেন বলছে? ওরা ভুল করেছে, কড়া কড়া পত্র দাও। হ্যাঁ, সে খবর আমি নিজে গিয়ে নিয়েছি। এরা তোমার কাছ থেকে কোনো টাকা পায়নি, আর কোনো রসিদও কাটে। তুমি যদি ওদের টাকা দিয়ে থাকো তাহলে রসিদখানা একবার দাও, আমি ওদের মুখে ছুঁড়ে পড়ব। তুমি আমাকে অবিশ্বাস করো, এ আমি অনেকদিন ধরেই দেখছি। তুমি বাজার থেকে আমার নামে দেনা করেছো। হ্যাঁ, ওই দেশে পাকা দালান করলাম, টাকা পয়সার দরকার হলো। ভয় নেই, সব শোধ দিয়ে দেবো। আমি তো আর পালিয়ে যাচ্ছি না। আরে দেখো ভাই, তোমার সিকি পয়সার দেনাও আমি রাখবো না। অর্থের ক্ষতিতে আমার সমস্যা নাই উমাপদ, কিন্তু বিশ্বাস। আমি মতিলালের কাছেও গিয়েছিলাম। মতিলাল? হ্যাঁ, আমার বন্ধু। তার কাছে কিছু অর্থ পেতুম, তার বিপদে দিয়েছিল। মতিলাল কিছুই মনে করতে পারল না। চমৎকার,
কাগজখানা দেখছি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার আমার গোছানো আছে ভাই, আমি চলি। বিশ্বাসঘাতক। দাদা, এসব দাদা মন্দা বৌঠানরা চলে যাচ্ছেন? হ্যাঁ, আমি কারণ জানতে চাইলে মন্দা বৌঠান বললেন ওরা রইলে নাকি অন্য কারো অসুবিধা। আরো দু চারটে কথা বললেন দাদা, তা তো কিছুই বুঝিনি। পরে কথা বলবো ভাই। আমার মাথায় এখন পাওনাদারের তাড়না, উচ্ছৃঙ্খল হিসাব আর শূন্য তহবিল। আমার চরিত্র সম্পর্কে কেউ কি দোষারোপ করেছে? পাগল হলে বৌঠান বলেছেন? যদি বলে থাকেন তাহলে তোমাকে ভালোবাসেন বলেই বলেছেন। আমারও উচিত এ বাড়ি পরিত্যাগ করা, একটা কাজকর্মের উদ্যোগ নেওয়া দরকার। অর্থাৎ মন্দা বৌঠানকে নির্বাসন মানে তো আমাকেও সংকেত পাঠায়। এসব কি বলছো তুমি অমল? বন্দা এবং তার স্বামী স্বেচ্ছায় চলে যাচ্ছে। না না দাদা, তোমার এ সকল কথা বানানো। বানান? দাদা, দাদা তুমি আমার সম্পর্কে কোনো অন্যায় ধারণা মনে মনে পোষণ করবে, তা কখনো হতে পারে না। বড় ক্লান্ত আমি অমল। তোমার সঙ্গে যুদ্ধ করবার শক্তি আমার নাই। তবে অমল, ছেলে মানুষই করুন, কাজকর্মের উদ্যোগ পরে দেখা যাবে। দাদা, দাদা তোমার কি হয়েছে? তোমার গলার স্বর যেন কেমন। আমি কেজো মানুষ, ভাবুক মানুষদের বুঝি নেই, আবার আত্মীয়দের কৃতজ্ঞতাও আন্দাজ করতে পারেন। আমায় বলছো? একদমই। তবে অমল, আমি বড় নিঃসঙ্গ বোধ করছি। একটু নিজের মনে থাকি। ও হ্যাঁ, তোমার জন্য একটি পাত্রীর সন্ধান এসেছে। আমি আমি চলি দাদা। এ সকল কথা চারুকে বলা দরকার, কিন্তু তার মন নাই। উমাপদ তার দাদার উপর তার টান থাকা স্বাভাবিক। আবার আবার আমাকেও অবিশ্বাস করতে পারবে না, ভীষণ দোলাচলে পড়বে। তবু একবার চারুর কাছে গেলে হয়তো, আর যে যাই করুক, চারু তো আমাকে কিছু বলবে? বৌঠান, বৌঠান দাদার কি হয়েছে বৌঠান? হ্যাঁ, হয়তো কোনো কাগজ, ওর কাগজকে গাল দিয়েছে। না না, আমার কিন্তু অত সহজ বলে মনে হচ্ছে না। অমল, অমল আজ একটা নতুন লেখা লিখেছিল, অমাবস্যার আলো। আর একটু হলে উনি দেখে ফেলছিলেন। না না, এইসব এইসব চারপাশ লেখা পড়বার কোনো দরকার নেই। তোমারই একখানি লেখাকে নকল করে নিয়ে। অমল, 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 আমি ভাবলাম আমার লেখাখানা পড়বার জন্য অমল পিড়াপিড়ি করবে, কিন্তু না, সে আমার মুখের দিকে চেয়ে রইলে, চমকে উঠলে। কি ভাবছে সে? অমল,
চাও? কেন তুমি অমন করে চেয়ে রইলে? অমল, অমল, এসবের মধ্যে দিয়েই চলছে জীবন। মাঝে মাঝে মেসেজের উত্তর আসে না, তখন রাগ হয়। ভাবি প্রাণ ঢেলে কেন কেন ভালোবাসি তোকে। অমল, অমল, তোর কথা বলি কোনো কোনো বন্ধুকে, বড় করে বলি, কখনো কখনো একটু আধটু বলি। কি বলি বলতো? বলি তোর গল্প, বলি যে সকালবেলায় মেসেজ করিস, দুপুরবেলায় ফোন করব। কিন্তু সেদিন যায়, তারপর দিন যায়, তার পরের পর দিন যায়, রিংটোন বাজে না আমার। মাঝে মাঝে আমার ভূতপূর্ব স্বামীর ফোন আসে। আমার মেয়ে থাকে হস্টেলে, তাকে নিয়ে দু চার কথা হয়। বেশ ভদ্র সে এখনো, বেশ ভদ্রতা সহকারে বিচ্ছেদ করেছি আমরা। অমল, অমল, ক্লায়েন্টের ফোন আসছে। অমল, তোমার ফোন আসে না কেন রোজদিন? কেন তোর ফোন আসে না রে অমল? কিছুই তো আর যায় না শোনা, কার কথাকে বুঝবে বলো? বুঝতে হলে কথার মানে চেনা পথের বাইরে চলো, তোমার চারু, একটি ভালো বিবাহের প্রস্তাব এসেছে। ভালো কি এসেছে? বিয়ের সম্বন্ধ। কেন, আমাকে কি পছন্দ হলো না? না, তোমাকে পছন্দ হলো কিনা সে কথা এখনো অমলকে জিজ্ঞাসা করা হয়নি। আর বলি বা, আমার তো একটা ছোটখাটো দাবি আছে নাকি, সে আমি ফস করে ছাড়ছি নে। কি বলছো কি? আমি শুনলাম তোমার বিয়ের সম্বন্ধ, তাই? আরে বাবা, তাহলে কি তোমাকে ডেকে খবর দিতুম? অমলের বিয়ে। কি? বিয়ের পরই তারা অমলকে বিলেত পাঠাবে। বিলেত? হ্যাঁ, বিলেত। তা বেশ তো, তাকে ডেকে বলে দেখো একবার। বেশ, সে বলা যেতে না। মানে আমি বলছিলাম যে ভাই, আমি বলার আগে তুমি একবার না। ডেকে। সে আমি পারবো না। আর সে আমার কথা রাখবে না। বেশ, তা সে কোথায় এখন? হয়তো পশ্চিমের ঘরে। অমল, অমল, দিন রাত যে কি লেখে ছেলেটা। অমল, হ্যাঁ দাদা। একবার এদিকে এসো তো। হ্যাঁ দাদা, আসছি। হ্যাঁ দাদা। এই যে অমল, কি ভেবেছো নাকি? হ্যাঁ, সব সিদ্ধান্ত তোমার একা? মানে আমি তো কিছুই। তুমি চারুর কথা রাখবে না? এতবার বেড়েছো। বৌঠানের কথা তো আমি রাখি দাদা। মোটেই রাখো না। বর্ধমানের উকিল রঘুনাথ বাবু তোমাকে বিলেত পাঠাতে চাস। আমায় পাঠাবেন কেন? কারণ তুমি তাদের হবু জামাতা।
বুঝলুম, এই জন্য এত উত্তেজনা। তা তোমার কি মত? তোমার যদি অনুমতি থাকে, আমার অমত কিসে? বাবা, পাত্রীর সম্পর্কে না জেনে তা দাদার উপর এত ভক্তি কোথায় ছিল অমল বাবু? বাপরে বাপ, চারু একেবারে খেপে গেলে যে। উত্তর না দিয়ে উনি পার পেয়ে যাবেন এ আমি হতে দিচ্ছি না। তা বলো না কেন, নিজের ইচ্ছে গেছে। এতদিন ভান করে থাকবার কি দরকার ছিল? পেটে খিদে, মুখে লাজ। আরে বাবা, তোমার খাতিরেই অমলা এতদিন খিদে চেপেছিল, পাছে ভাজের কথা শুনলে তোমার হিংসে হয়। হিংসে? কখনো না, কখনো না। এই তুমি ভীষণ অন্যায় বলছো। এই দেখো, আমি ঠাট্টা করছিলাম। না না, অমন ঠাট্টা আমার ভালো লাগে না। বেশ, গুরুতর অপরাধের জন্য মাপ চাইলুম। অমল, দাদা, বলো, বিবাহের প্রস্তাব তাহলে স্থির? হ্যাঁ, স্থির। আরে তুমি বললে হবে নাকি, অমল বলু। আমি রাজি। বাহ, আরে এত সহজ হবে আমি তো সত্যি ভাবতে পারিনি। এই এই তা ওই মেয়ে দেখবার বন্দোবস্ত করি। না দাদা, তার প্রয়োজন দেখি নে। বটে, এমনি দশা হয়েছে তোমার। শোনো, আমি দেখব। কোনে না দেখে কি বিয়ে হয়? হ্যাঁ হয়। বলি হলো কি তোমার? বিলেতের লোভে দৌড়াচ্ছ? তা হ্যাঁ গো, বিলেত থেকে ফিরে এই আমাদের মতো কালা আদমিদের চিনতে পারবে তো? চিনবো না, একেবারে চিনবো না। নইলে আর বিলেত গিয়ে লাভ কি বলো? তুমি আমাকে কালো বললে? সত্যি বৌঠান, পারো বটে। দাদা, আমি চললাম। ভয় নেই চারু, আমি তো রইলু। কালোর ভক্তের অভাব হবে না। অমল আসবে। একবার একবার সে নিশ্চয়ই আসবে। এতদিন ধরে এত যত্ন করলাম, অথচ যে বিদায় নেবার এতটুকু ফাঁক তৈরি হলো, অমনি প্রস্তুত। মুখে কত মিষ্টি, অথচ কে জানতো যে মানুষ এত লিখতে পারে তার কিছু মাত্র হৃদয় নেই। না না, অমল ভাবে চলে যেতে পারে না, কিছুতেই না। ব্রজ,
আমায় ডাকছিলেন মা ঠাকুরন? পশ্চিমের ঘর থেকে একবার অমল দাদা বাবুকে ডেকে দাও তো। আগে মা ঠাকুরন। আমি ডাকছিলে বৌঠান? না তো, ব্রজ চাকর যে বললো। ভুল বলেছে। চিঠি লিখবে তো অমল? সে চলে গেল, ভুলে গেল না, সে কোথায় গেল, ফিরে এলো না। সে চলে গেল, বৌঠান তুমি পারো বলো। ভুলে গেল না, সে দেখি কোথায় গেল, ফিরে এলো না। সে যেতে যেতে ছেয়ে গেল, কি যেন গেয়ে গেল। আমি আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতো ভেসে গেছে, চাঁদের আলো ভেসে গেছে। চারু, কিছু বলবে? কাগজখানা তুলে দিলাম চারু। আজই প্রেসকে বলে দিলাম। তুমি বাঁচবে কি নিয়ে এবার? এসব নিয়ে বেঁচে নিজেকেই ফাঁকি দিয়েছি চারু। জীবনের যা সার ছিল তা সবই মনে হয় আবর্জনা কুণ্ডে ফেলে দিয়েছি ভুল করে। দেনার দায়ে আমি শেষ হয়ে গেলাম চারু। একটা কাগজের নৌকো নিয়ে খেলা করতাম, সেটাও ডুবলো। কই, আমাকে তো কিছু বলনি। কোনোদিন জানতে চাওনি তো। শুকনো কাগজকে প্রাণ বলে ধরি বলেই তো জীবন্ত মানুষের কথা ভুলে যায়। চিন্তা করো না। যা হোক, অমলের বিবাহ বেশ হলো বুঝলে। হ্যাঁ, আর বর্ধমানের লোকজন বেশ ভালো। ও আরে তোমার দেখছি কেমন বিবাহ হলো, কেমন অমল বিলেত রওনা হলো, এ বিষয়ে কোনো ঔৎসুক্য নেই। বললে তো ভালো হয়েছে। বড় বিচিত্র তোমরা মেয়ে মানুষের। এই এতদিন অমলকে নিয়ে কত আমোদ করলে, আজ অমনি তার বিয়ে হলো বলে উদাসীন হয়ে গেল। স্বামী সে চিরকাল ভেবেছে স্ত্রী ধ্রুব তারা, নিজের আলো নিজেই জ্বালায়, নেভে না হাওয়ায়, তেলের অপেক্ষা রাখে না। স্বামী বুঝে বাহিরের ভাঙচুর,
ভিতরের অন্তঃপুরে কি ফাটল ধরেছে তা দেখে না পরখ করে। তোমার স্ত্রীর খেলা ছিল অমলের সাথে, তুমি হতে খুশি, আর এখন ভাবছো চারুর হৃদয়ের গভীরতা নাই, ভাবছো। বলছি কি, অমল যখন বর বেশে সভা এলো, চারু চারু বলো। শরীর খারাপ কি? মেয়েটিকে দেখতে বেশ। চারু ঘুমোচ্ছ? না, বেচারা অমল, তাকে যখন গাড়িতে তুলে দিয়ে এলো, সে ছেলে মানুষের মতো কাঁদতে থাকে। চারু, তোমার সেবা যত্নে প্রাণ পেল, কাগজখানা গেছে বেশ হয়েছে, তবে তো তোমাকে পেলুম। চারু, আমার বন্ধুরা বলছিল তোমার স্ত্রী আর লেখেন না কেন। আচ্ছা, আর লেখো না? আর যে পারিনি। যা, তা কি হয়? লেখা কি ভোলা যায়? এ ব্যামো একবার ধরলে আর কি ছাড়ে? নতুন কিছু লেখো না। হ্যাঁ, অমল ছিল লেখার সঙ্গী, এখন তো সে নেই। রসো, আমাকেও এবার লেখা মক্স করতে হবে দেখছি। ও তুমি চেষ্টা করো না, ও তোমার আসবে না। ব্রজ, ব্রজ। চারু, আমার এক বন্ধু নতুন লিখছে, তা আমি তো কিছু বুঝি নে, তুমি পরে দেখা দেখি তোমার কেমন বোধ হয়। আচ্ছা বেশ, দাও দেখি। না, তাই তোমার বন্ধুর প্রথম লেখা? হ্যাঁ, সেই রকমই তো বলছে আমার সেই বন্ধু। এত চমৎকার হয়েছে
যে প্রথম লেখা বলে মনেই হয় না। হাতের লেখা চেয়েও বেশ চেনা চেনা। তাই কি? কার মতো বলো তো? তোমার চাঁদের সঙ্গে অনেকখানি মিল হয়। কেন যে তুমি এমন ছেলে মানুষই করো, আমি কি বুঝি নে? এ তোমারই লেখা, আমার কাছে বাহবা পাওয়ার জন্য এত চেষ্টা কেন? দুটো লেখা লিখে আমার কাছে তোমার নিজেকে প্রমাণ করবার কোনো দরকার নাই। সত্যি বলছো? সত্যি। বুঝেছো চারু, আমিও আমিও এরকম লিখতে পারি। তার আশ্চর্য কি? তুমি অত বড় কাগজের সম্পাদক ছিলে। না, মানে আমার কাগজ তো ছিল খবরের, ওতে ওতে ওই জ্বালাময়ী প্রবন্ধ লেখা সহজ। তা এইসব ভাবুক লেখা কি সহজ হবে? তা যদি তুমি বলো তো। আচ্ছা বেশ, লিখে দেখিও। বলছো? একটা মোটা খাতা কিনো কিন্তু। সে আমার কেনা হয়ে গেছে। তুমি কিন্তু লিখেছো বেশ। আমি? হ্যাঁ তুমি। তুমি গ্রেপ্তার হয়েছো বামাল শুদ্ধ, এই তোমারই লেখা। নইলে বেশ বলতেই আমার লজ্জা করতো না মুখে। আচ্ছা আচ্ছা, অমলের চিঠি আসেনি? হ্যাঁ, ওই হপ্তা দুই আগে তো এসেছে। এখন তার পড়াশোনার চাপ চলছে, বুঝলে? একটা টেলিগ্রাম করে যদি দেখতে। কেন, ওই 2 সপ্তাহ আগেই তো এলো। হ্যাঁ, তুমি বললে বটে। আসলে আমি ভাবছিলাম বিদেশ বিভূঁই অঞ্চল যদি ব্যামোশ্যাম হয় তাই আর কি। না চারু, সেরকম হলে খবর আসতো। আর তাছাড়া চারু, টেলিগ্রামে অনেক খরচা। আমার তো এখন হাতে অর্থের যোগান কম, অন্তত 100 টাকার ধাক্কা। ও, আমি ভেবেছিলাম 1 টাকা কি 2 টাকা হবে। থাক তবে। চারু, আমার একটু চুচড়ো যাওয়ার আছে। হ্যাঁ, ও মা, এই যে বলে চুচড়ো যাচ্ছি। হাওড়া স্টেশনের পথে একসার গরুর গাড়ি পথ অবরোধ করল। সেই সময় ডাকিয়ার সঙ্গে দেখা। একটা টেলিগ্রাম দিল, অমলের টেলিগ্রাম। খুব ভয় পেল, অসুখ করলো বুঝি।
খুলে দেখলুম লেখা আছে আমি ভালো আছি। পরীক্ষা করে দেখলুম এটি প্রিপেড টেলিগ্রাম। ব্রজ বললে গিন্নিমা দুজোড়া পালা তার হাত দিয়ে চেপানোর চোহর চেনে না, তাকে তাকে এইভাবেই বুঝি ঠকাতে হয়। আমি যে লেখাগুলি তোমাকে দিয়েছিলাম সেগুলো কোথায়? তুমি একটু স্থির হয়ে বসো। আমি আমি তোমার জন্য ডিমের কচুরি ভাজছি। এখনই সেসব চাই আমার। আমার তার কথা খুব মনে পড়ছিল যে। আহ, কথা মান্য করবে কিনা? তুমি একটু স্থির হয়ে বসো। শাম যে হয়ে গেল কালো, শাম যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। চারু, আমি মহীশূরে চললাম চারু, একটি খবরের কাগজের সম্পাদকের চাকরি নিয়ে। মামা বাবুকে বলে দিয়েছি তোমার দেখাশোনা করবে। কবে আসবে? হ্যাঁ, আবার কবে আসবে? আমাকে একলাকে ফেলে রেখে যেও না। আমাকে সঙ্গে নিয়ে চলো। আর তা হয় না চারু, সে আমি পারবো না।
তবু কিছুই যায় না বলা, শব্দ খেলায় কেবল ফাঁকি কথা